ঘটনাটি ঘটেছে আমার এক দুঃসম্পর্কের নানার সঙ্গে। যখন ওনার মুখ থেকে আমি ঘটনাটি শুনলাম, আমার গায়ের লোম এতটা দাঁড়িয়ে পড়ে, তারপর থেকে ঘুম যেন হারাম হয়ে গিয়েছে। এটি ঘটনা যখনই মনে পড়ে তখনই গাটা শিউরে ওঠে। খুব ভয়ঙ্কর একটি ঘটনা ছিল। আজকের এই ঘটনাটি আপনারা তাড়াতাড়ি শুনবেন যাদের হার্ট শক্ত আছে। দুর্বল হার্টের রোগীরা আজকের এই ঘটনা থেকে অনেকটা দূরে থাকুন, মনে কোনো কষ্ট নেবেন না, কেননা আজকের ঘটনাটি অতি লোমহর্ষক, যেটা রাতের ঘুম হারাম করে দেওয়ার মতো একটি অবস্থা। চলুন দেরি না করে ঘটনা শুরু করে দেব। ঘটনা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। ঘটনাটি যখন ঘটেছিল তখনকার সময় ছিল 1998 সাল। ওনাদের বাড়ি সিলেটের মৌলভীবাজার গ্রামে। গ্রামটা বেশ বড়। এই গ্রামে ঘটে যায় বিভিন্ন ভৌতিক ঘটনা, যেগুলো খুব ভয়ঙ্কর হয়ে থাকে। তেমনই একটি ভয়ঙ্কর ঘটনা আমার সেই নানার সঙ্গে ঘটে। উনি আমার আপন নানার চাচাতো ভাই হয়, তো ওনার সঙ্গেই ঘটনাটি ঘটে। প্রথমত বলে রাখা ভালো যে আমাদের সেই নানার ঘরের পেছনে ছিল এক প্রাচীন শ্মশান, যে শ্মশানটাকে একদম কেটে পরিষ্কার করে এখন এখানে জনবসতি তৈরি করা হয়েছে। কিন্তু ঘটনা চলাকালীন সময়ে কিন্তু শ্মশানটা মাত্রই কেবল এখান থেকে পরিষ্কার করা হয়েছে এবং এখানে আর কোনো হিন্দু মানুষকে পোড়ানো হবে না, সেটা সিদ্ধান্ত করা হয় সবার মতে। তো তারপর থেকে 2-3 বছর ঘটে যায় অনেক মানুষের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা। গভীর রাতে কারো কারো ঘর থেকে ছেলেরা ঘর থেকে বেরিয়ে যায় এবং সেই শ্মশান ঘাটে রাত পার করে দেয়, অথচ কেউই জানে না। পরদিন সকালবেলা যখন তাদেরকে পাওয়া যেত তখন দেখা যেত যে তাদের শরীরে খুব অবর্ণ দাগ এবং বিবর্ণ আকৃতির চেহারা হয়ে আছে। তাদের শরীরটা পুরোটা কালচে আকৃতির রঙে যেন পরিপূর্ণ হয়ে আছে। মনে হচ্ছে এখনই যেন তাদেরকে শ্মশান ঘাট থেকে নামানো হয়েছে। ঠিক এমন একটা অবস্থা তাদেরকে পাওয়া যায়। কিন্তু যখন তাদেরকে পাওয়া যায় তাদের জ্ঞান ঠিক থাকে না, তারা হয়তো অচেতন হয়ে পড়ে থাকে এবং অনেকে এখানে পাগল হয়ে বেরিয়েছে। এই গ্রামে এখনও অনেক পাগল আছে যারা কিনা এই শ্মশানঘাটের থেকেই তাদের পাগল হওয়ার উৎপত্তিটা বেড়েছে। তো আমার সেই নানা, উনি একদিন ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। ঘরের পেছনে শ্মশান। ওনাদের ঘর ছিল তখন ছনের ঘর। আর ছনের ঘরটা যেভাবে হয়ে থাকে অনেকে আমরা জানি যে আশপাশে খুব সুন্দর একটা বেড়া থাকে, আর সেই বেড়ার মাঝখানে খুব ঠান্ডা একটা শীতল আবহাওয়া যেন ঘরের ভিতর প্রবেশ করে। মনে হয় গরমের দিন যেন এক শান্তির আবাস। তো নানা আমার সেই রাতে ঘুমাতে গেলেন। সেদিন নানার ঘরে কেউ ছিল না। নানাদের পরিবারে ছিল 2জন মেয়ে এবং ওনার স্ত্রী। 2জন মেয়েকে তখন বিয়ে দিয়ে দিয়েছিল, আর ওনার স্ত্রী ছিল ওনার মেয়ের বাসায়। তো উনি ছিলেন ঘরে একদম ফাঁকা, বাড়িতে আর কেউ নেই। বাড়িটা ছিল বেশ অনেক বড়, কিন্তু বাড়ির পেছনে রয়েছে বিশাল আকৃতির এক শ্মশান ঘাট, যেটা কিনা কেবল 3-4 বছর হলো এখানে শ্মশান ঘাট থেকে একটি অন্যরকম জায়গায় পরিবর্তন করা হয়েছে। এখন এটা কেনা বেচা হচ্ছে আর মানুষজন এসে এটা কিনছে। অনেকেই জায়গাটা কিনতে চাচ্ছে না, কিন্তু কম দামে অনেকেই কিনে নিচ্ছে। তখন নানা বসে বসে চিন্তা করছেন ঘরের পেছনে শ্মশানের কথা। উনি তখন ভাবছেন যে উনিও ওনার ঘরের পেছনে একটি বড় রকমের জমি কিনে নেবেন। কেননা দিন দিন জমির দাম যে হারে বেড়ে চলছে, যদি জমি কিনে রাখা যায় তাহলে পরবর্তীতে সেই জমিগুলোকে আরও বেশি দামে বিক্রি করা যাবে। তো নানা সেই ভাবনা ভাবতে ভাবতে তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর উনি শুনতে পেলেন ওনার ঘরের পেছনে কেউ যেন অদ্ভুত রকমভাবে ছোট্ট একটি মেয়ের কণ্ঠে কান্না করছে। কান্নাটা শুনে আমার নানার বেশ ভয় লাগলো এবং তিনি পাত্তা না দিয়ে আবারও ঘুমিয়ে পড়লেন। ওনাদের ঘরে তখন ছোট্ট একটি খাট ছিল এবং একটি খাট আর ঘরে কিছু আসবাবপত্র। তো আগের যুগের মানুষের কিন্তু এরকম কোনো আসবাবপত্র বা কোনো রকমের বেশি
যেগুলো থাকে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু বেশি ছিল না, খুব কমই ছিল বলা যায়। তো নানাদের ঘরেও ঠিক খুব কম আসবাবপত্র ছিল। উনি ঘুমাচ্ছেন। তারপর শুনতে পারলেন তিনি ঘরের ভেতরে একটি কলসি যেন মাটিতে পড়ে গিয়েছে। বাড়িতে কারেন্টও তখন ছিল না, তখনকার সময়ে সেদিকে কারেন্টের লাইন ছিল না। উনি কলসিটার শব্দ শোনা মাত্রই ঘুম থেকে উঠে পড়লেন এবং পাশে থাকা হারিকেনটা তিনি জ্বালিয়ে নিলেন। জ্বালানোর পর তিনি দেখতে পারলেন যে ঘরের ভিতরে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ঘরের এক কোণে একটি কলসি পড়ে আছে। কিন্তু সেই কলসিটা তো নানার নয়। কলসিটা তিনি দেখে বেশ অবাক হলেন এবং তিনি চিন্তা করতে লাগলেন যে এই কলসি তো আমাদের নয়। এরকম একটি সোনালি কালারের কলসি, মনে হচ্ছে পিতলের কলসি। এরকম কলসি তো আমাদের নয়, তাহলে এটা কার কলসি? আমাদের ঘরেই বা কী করে আসলো? আজকে তো ঘরটা আমি ঝাড়া মোছা করেছি, কিন্তু ঘরের ভেতরে তো এরকম কলসি আমি দেখিনি। তো এত রাত করে কলসি কী করে আসলো এখানে? তিনি ভাবছেন, ভাবতে ভাবতে কলসির নিকট গিয়ে পৌঁছালেন। পৌঁছেই তিনি দেখতে পারলেন কলসির ভেতরে কেউ যেন কথা বলছে। তখন তিনি কথাগুলো শুনতে পারলেন, এমন ছিল যে, আমাকে মাটির তলে পুঁতে দাও, আমাকে মাটির তলে পুঁতে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মাটির তলে পুঁতে দাও। তখনই আমার নানা এরকম কথাবার্তা শোনার পর তিনি আতঙ্কিত হলেন এবং কিছু দূর চলে আসলেন, ওনার বিছানায় আবারও বসে পড়লেন। ওনার হাতে হারিকেনটা জ্বলছে। তখন তিনি টেপ টেপ করে আবারও কলসির নিকট এগিয়ে গেলেন। তখন ওনার মনে পড়ে এরকম কলসি নাকি 7 রাজার দন হিসেবে পাওয়া যায়। এদের মধ্যে অনেক কিছু এখানে বিদ্যমান থাকে এবং সেখান থেকে অনেক মানুষই বড়লোক হতে পারে। তো তিনি এই লোভ জন্মায় ওনার মনের ভেতরে। উনি তখন কলসির কাঁদিতে গিয়ে হাত দিয়ে ধরেন এবং ধরার পর তিনি শুনতে পারলেন আবারও সেরকম একটি আওয়াজ চলছে, আমাকে ছেড়ে দাও, আমার দিকে লোভ করো না, আমাকে মাটির নিচে পুঁতে দাও, তোমার ভালো হবে। কিন্তু আমার নানা এই কথা শোনা মাত্রই তিনি বলে উঠলেন যে, তুমি কি আসলেই কোনো অমূল্য ধন? তখন সেই কলসি আর কোনো রকমের শব্দ করলো না। শব্দ না করাতে আমার নানা সেই হারিকেনটা নিয়ে কলসির ভেতরের দিকে তাক করলো আলোটা। তিনি দেখতে পেলেন কলসির ভেতরে যেন এক অদ্ভুত রাজ্য ঘরে উঠেছে। উনি যখন ওনার দুইটা চোখ কলসির ভেতরে তিনি নিয়ে গেলেন আকর্ষণটা, তখন মনে হচ্ছিল উনি যেন এক অদ্ভুত এক অচিন রাজ্যে তিনি হারিয়ে যাচ্ছেন সেই কলসির ভেতরে। উনি তৎক্ষণাৎ চোখগুলোকে আবারও তিনি উপরে নিয়ে আসেন এবং দেখতে পারেন যে উনি ঘরেই আছে। কিন্তু হঠাৎই ওনার সঙ্গে কী এমন ঘটে গেল, উনি কলসির ভেতরে চলে যাচ্ছেন। তখন ওনার এই বিষয়টা খুব অবাক মনে হয়। তৎক্ষণাৎ তিনি সেই কলসিটাকে একটি বড় তবন দিয়ে তিনি ডেকে ফেলেন এবং আরেকটি কাপড় নেন এবং সেই কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নেন। সেই কলসিটাকে তিনি ঘরের ছোট্ট খাটটার নিচে তিনি রেখে দেন। এমনভাবে রাখলেন কেউ দেখলেও বুঝতে পারবে না যে এখানে কোনো এক অমূল্য জিনিস রাখা হয়েছে। তিনি তখন এই রাতে আর ঘুমাননি। উনি তখন চিন্তা করতে লাগলেন যে কলসিটা তো তিনি পেয়ে গেলেন, এখন এটাকে তিনি কি করবেন, কি করে এটা থেকে আয় করা যায়, ইনকাম করা যায়, বা এটাকে কি বিক্রি করা যাবে। তিনি এরকম চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। কিন্তু তিনি আরেকটা বিষয় চিন্তা করলেন যে সাধারণ কোনো কলসি যদি তিনি হাত দিয়ে তুলছেন তাহলে এটা ওজন প্রায় বড় জোর গেলে 1 কিলো হবে, কিন্তু এই কলসিটার ওজন তিনি অনুভব করতে পারলেন নিম্ন 10 থেকে 15 কেজির উপরে হবে ওজন। এত ভারী একটা কলসি, কিন্তু কলসির ভিতরে কিছু নেই। ওনার বেশ অবাক লাগলো এবং উনি তখন বুঝেন যে এটা কোনো সাধারণ কলসি নয়। আর তাছাড়া উনি গ্রামের লোক হওয়া সত্ত্বে ওনার এরকম বিষয়ে ধারণা ছিল এক অন্যরকম। গ্রামের মধ্যে এরকম ঘটনা বাচ্চাদের সঙ্গে অনেকভাবে করা হয়ে থাকে এবং সেগুলো অনেক মানুষের সঙ্গে ঘটেছে। সেই ঘটনাগুলো গ্রামে শোনা যায় প্রচুর। তো উনিও কিন্তু এরকম ঘটনা শুনতে অভ্যস্ত ছিলেন। ওনার জানা ছিল যে এরকম ঘটনা সচরাচর ঘটে। তিনি কলসিটাকে ঘরের খাটের নিচে রেখে দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। মধ্যরাতের পেরিয়ে যায়।
তখনই উনি অনুভব করতে পারলেন সেই কলসি থেকে এক অদ্ভুতময়ী আওয়াজ ভেসে আসছে। আমাকে বন্দি করে রেখো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি কষ্ট দিচ্ছ, তোমার খুব খারাপ হবে, আমাকে ছেড়ে দাও। তখন আমার নানা সেই কথা শুনেন এবং তখনই ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সঙ্গেই তিনি অনুভব করতে পারলেন ওনার ছনের ঘরটা এক বড় রকমের ঝাঁকি দিয়ে উঠেছে। মনে হচ্ছে বাহিরে হয়তো প্রচণ্ড ঝড় বাতাসের সৃষ্টি হয়ে গিয়েছে। উনি তখন সেই ঝাঁকুনি খাওয়ার পর তিনি লক্ষ্য করতে পারলেন ওনার ঘরের ভেতর যেসব আসবাবপত্র ছিল সেগুলো সব এক এক করে মাটিতে লুটালুটি করে পড়ে গিয়েছে। উনি তৎক্ষণাৎ একটা একটা করে আসবাবপত্রগুলো তোলার চেষ্টা করছেন। আসবাবপত্রগুলো তুলতে তুলতে তিনি হঠাৎ ওনার খাটের নিচের দিকে চলে যান। সেখানে একটি গ্লাস গড়াতে গড়াতে চলে গিয়েছে। সেই গ্লাসটা যখনই তিনি হাত দিয়ে নিতে যাবেন তখনই তিনি লক্ষ্য করতে পারলেন হারিকেনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কলসির ভেতর থেকে এক কুচকুচে কালো হাত বেরিয়ে এসেছে। যেই হাতটা মনে হচ্ছে এখন ক্রমাগত এক আঙ্গুল করে এগোতে এগোতে নানার গলায় এসে চেপে ধরবে। তখন নানা এক লাফ দিয়ে এখান থেকে উঠে পড়েন এবং হারিকেনটা সেখানে পড়ে ভেঙে যায়, আলোটাও নিভে যায়। আলো নেবার সঙ্গে সঙ্গে নানা অনুভব করতে পারলেন ঘরের ভেতর ভূমিকম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। এখন হয়তো আর বাঁচা সম্ভব নয়। নানা চিন্তা করছেন এখন কি করবেন। তখন তিনি ঘরের দরজা কোন দিকে সেটা খুঁজে পাচ্ছেন না। খুঁজে না পাওয়াতে তিনি ঘরের পেছনে এক ঘর ছিল ছনের, সেই ঘরটাতে একটা ধাক্কা দিলেন, সেই ঘরের একটা পাট খুলে গেল। তখন তিনি ঘর থেকে বেরিয়ে চলে আসেন। তিনি যেখান দিয়ে ঘর থেকে বের হয়েছেন সেখানেই ছিল শ্মশানের পতন থেকে শুরু। সেখানে তিনি নামার পর ওনার গাটা যেন আরেকবার শিউরে উঠল। উনি তখন চিন্তায় ভয়ে ওনার শরীর ঘাম শুরু করে দিল। তখন পাশে গিয়ে একটু বসলো। বসে বসে দেখছেন যে ওনার ঘরের ভেতরে কীরকম অদ্ভুত তুলকালাম চলছে। মনে হচ্ছে এখন আর এই ঘরের ভিটে বাড়ি আর কিছুই থাকবে না, সব কিছু হয়তো ধ্বংস হয়ে যাবে। উনি তখন ভয়ে ভয়ে চিন্তা করছেন এবং কী করা যায় সেটা নিয়ে তিনি ভাবছেন। হঠাৎ তিনি লক্ষ্য করতে পারলেন যে ওনার ঘরের পেছনে যে শ্মশানটা ছিল সেই শ্মশান থেকে একদল মানুষরূপী কালো পোশাক পরিহিত তারা আস্তে আস্তে করে এগিয়ে আসছে নানার সেই ঘরের দিকে। তখন নানা সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। তিনি তখন দেখতে পারলেন সেই অবয়বগুলো এক এক করে নানার ছনের ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে তারা অদ্ভুত রকমের কথাবার্তা শুরু করে দেয় এবং তার সঙ্গে শুনতে পারলেন তিনি সেই কলসির আর্তনাদ। সেই কলসিটা সেই আগের মতো বলে উঠছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দিও, আমাকে তুমি মেরে ফেলো না, আমাকে মাটির নিচে পুঁতে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। সেই আওয়াজটি শোনা মাত্রই নানা বুঝতে পারলেন যে এটা কলসির আওয়াজ। তিনি তখন আর ভয়ের কোনো শিহরণ বাকি থাকলো না। তিনি তখন অনেকটা দূর চলে যান এবং ওনার আশপাশে একটা বাড়িঘরও ছিল না, কেননা এখানে ছিল এক বড় রকমের শ্মশান। আর সেই শ্মশানে এরকম ঘটনা ঘটে যায় বিদায় মানুষ এখানে বসবাস করে না। মানুষের ঘর বাড়ি বেশ দূরে, হয়তো চোখের আন্দাজে দেখা যায় কিন্তু হেঁটে যেতে অনেকটা সময় লাগে। তখন আমার নানা ঠিক করলেন যে এখানে আর এক মুহূর্ত দেরি নয়, এখনই কোনো একটা বিহিত করতে হবে। উনি তখন দৌড় দিয়ে চলে যান একটি বিশেষ বাড়িতে গিয়ে দেখতে পারেন যে এখানে কোনো পুরুষ মানুষ নেই, মহিলা আছে। তখন একজন বৃদ্ধ মহিলাকে তিনি দেখতে পারলেন। ওনার বয়স 70 কি 75 হবে, কিন্তু দেখে মনে হচ্ছে উনি খুব স্ট্রং এবং উনি খুব শক্তিশালী একজন মহিলা। তখন আমার নানা ওনাকে খুলে বলেন ওনার সঙ্গে ঘটনা, বলছেন যে ঘরের ভেতরে বেশ অদ্ভুত তুলকালাম চলছে, কিন্তু উনি একটি কথা গোপন রেখে যান। সেই পিতলের কলসির কথাটা সেই বৃদ্ধ মহিলাটিকে তিনি বলেননি, কেননা নানার সেই লুপটা এখনও ভয়ের ভিতরেও পড়ে আছে ওনার মনের ভিতরে। তখন নানা এই কলসির কথা না বলে তিনি শুধু বললেন ওনার ঘরের ভেতরে তুলকালাম চলছে এবং তার সঙ্গে কিছু অবয়ব ওনার ঘরে হয়তো প্রবেশ করেছে। তখন সেই বৃদ্ধ বুড়িমা তিনি বললেন যে চলো গিয়ে দেখি তোমার ঘরে কী অবস্থা। তো তিনি এরকম জাদুটনা বিষয়ক অনেক কিছু তিনি জানতেন। তো উনি ওনার সঙ্গে চলে আসেন। আস্তে আস্তে করে যখন ওনার ঘরের সামনে আসেন, প্রায়
আর 20 ফিট দূরত্বে ওনার ঘর। তখন সেখানেই দাঁড়িয়ে পড়লেন নানা সহ সেই মহিলাটি। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে ঘরের ভেতরে এক অদ্ভুত রকমের কাণ্ডকলাপ চলছে। অনেকটা মনে হচ্ছে যে মানুষ আকৃতির কালো কাপড় পরিহিত, তাদের শরীর থেকে এক অদ্ভুত ঘ্রাণ ভেসে আসছে নাকে। আর সেই মুহূর্তে তারা অদ্ভুতভাবে কথাবার্তার সঙ্গে বিচরণ করে আছে। দেখে খুব ভয় লাগলো তাদের। এবং ঠিক তখনই নানা বললেন যে দেখুন, এটাই আমি দেখেছিলাম আর সেটা এখনও চলছে। তখনই সেই মহিলাটি, নানা দেখতে পারেন যে সেই মহিলাটি মন্ত্র পড়ছে। সেই মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারেন সামনের দিকে সেই অবয়বগুলো দৌড়াতে দৌড়াতে পেছন দিক দিয়ে চলে গিয়েছে। এবং তখনই দেখতে পারে ঘরের ভেতরে এক অদ্ভুত রকমের আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ দৌড় দিয়ে ঘরের ভিতরে গেলেন এবং নানা বাইরে থেকে এক পুকুর থেকে তিনি পানি নিয়ে আসলেন। আর ঠিক তৎক্ষণাৎই তিনি পানিটা দিয়ে আগুনটা নিভিয়ে ফেলেন। আগুন নেভানোর পরপর দেখতে পারেন যে ঘরের অনেক কিছু পড়ে গিয়েছে এবং ছনের ঘরটা এখন আর স্বাভাবিক নেই, এটা অস্বাভাবিকভাবে পড়ে গিয়েছে এবং এটার মধ্যে এখন আর থাকার মতো কোনো অবস্থা নেই। খানিকক্ষণ পরেই ফজরের আজান পড়ে। আজানের পর দেখতে পারে মানুষজন আসা যাওয়া করছে এবং মানুষজন দেখতে পারে এরকম ঘটনা, এরকম অবস্থা হয়ে গিয়েছে নানাদের বাড়িতে। তখন নানাকে সবাই জিজ্ঞেস করলেও নানা সাময়িক উত্তরটা দেন, কিন্তু ভেতরে যে রহস্যটা রয়েছে সেই রহস্যটা তিনি কাউকে বলে না। সেই রহস্যটা নানা চাইছিলেন যে ওনার নিজের কাছে একান্তই থাকুক। তিনি এইটা ভেবে কাউকে ঘটনাটি বলেননি। শুধুমাত্র রাত্রিবেলা লাস্টের দিকে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো মানুষ জানতে পারলো, কিন্তু আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মানুষ একটুও জানতে পারলো না। তারপর নানার স্ত্রী যখন খবরটা পান তখন তিনি ছুটে চলে আসেন বাড়িতে এবং এসে দেখতে পারেন যে তাদের ঘর একদম পড়ে গিয়েছে এবং তার সঙ্গে ঘরটা ভেঙে গিয়েছে। এখন আর এটাতে থাকার মতো অবস্থা নেই। তৎক্ষণাৎ নানা একটি কাজ করলেন। যখন ঠিক দুপুর ঘনিয়ে আসে ঠিক তখনই আশপাশে একদম নীরবতা বিরাজ করতে শুরু করে দেয়। আর তখনই নানা সেই ঘরের যে ফ্লোরটা ছিল, যেখানে মাটি দিয়ে ভরাট ছিল, সেই মাটিটা একটা গর্ত করে। সেখানে গর্ত করার পর সেই কলসিটা মাটির নিচে পুঁতে দেয় সেই কাপড়ওয়ালা তবন এবং আরও একটি বিশেষ কাপড় যেটা তিনি এই কলসিটা দিয়ে বেঁধেছিলেন। তো তিনি সেই কাপড় সহ তিনি মাটিতে পুঁতে দেন। পুঁতে দেওয়ার পরপরই নানা অনুভূতি করতে পারলেন যে ওনার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করেছে এবং সেই কাঁপনি খুব অস্বাভাবিক একটি কাঁপনি। তখন তিনি চিৎকার করতে শুরু করেন, কিন্তু কাউকে বলে বোঝাতে পারছেন না ওনার সঙ্গে কী ঘটনা ঘটছে। তৎক্ষণাৎ ওনাকে পাশে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়। উনি 3 দিন যাবৎ হাসপাতালে ভর্তি অবস্থায় থাকেন। ভর্তির পর যখন তিনি বাড়িতে ফিরে আসেন, বাড়িতে আসার পর ওনার সেই ঘটনাগুলো আবারও ঘুরপাক খাচ্ছে মাথায়। ঠিক তখনই তিনি সব কিছু বাদে ফেলে তিনি ঘরের মেঝেতে চলে আসলেন এবং খাটের নিচে তাকিয়ে দেখতে পারলেন যে কলসিটা যেভাবে তিনি পুঁতে দিয়েছিলেন মাটিতে ঠিক সেভাবেই রয়েছে, কিন্তু এখানে কোনো আস্তর বা কোনো ভাঁজ নেই। কিন্তু সেখানে দেখতে পারলেন তিনি একটি অদ্ভুত রকমের পাতালতলির মতো মনে হচ্ছে রক্তের এক স্রোত বয়ে যাচ্ছে। আর সেই রক্তের প্রভাবটা এতটা ভয়ে যাচ্ছে সেটা ঘরের পেছনের সেই শ্মশানঘাটের দিকে গিয়ে পড়ছে। এবং সেখানে তিনি আস্তে আস্তে করে গেলেন এবং গিয়ে দেখতে পারলেন সেখানে এক বিশাল বড় রক্তের আবরণ বিছিয়ে আছে। মনে হচ্ছে 2 দিন ধরে সেই রক্তটা এখানে পড়ছে এবং সেখানে মাটি চুয়ে চুয়ে সেই রক্তটা খাচ্ছে। বিষয়টা দেখে তিনি বেশ অবাক হলেন এবং আশপাশ খোঁজাখুঁজি করলেন। কাউকে দেখতে না পেয়ে তিনি তার হাতে একটি শাবল নিলেন এবং সেই শাবল দ্বারা তিনি সেই মাটি আবারও খনন করলেন। মাটি খনন করার পর তিনি যা দেখতে পারলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি যখনই মাটিটা খোঁড়ান দিলেন তখনই দেখতে পারলেন মাটির নিচ থেকে এবার কোনো কলসি নয়, এখান থেকে একটি মানুষের মাথার হাড় আর তার সঙ্গে কিছু হাত পায়ের হাড়গোড় এক এক করে বেরিয়ে আসছে এবং সেই হাড়গুলো থেকে খুব বাজে রকমের বিশ্রী একটি গন্ধ আসছে যা নানা সহ্য করতে পারার মতো নয়। তখন তিনি আরও দেখতে পারলেন যে সেই থেকে কঙ্কাল থেকে রক্ত বের হচ্ছে, টাটকা রক্ত। তখন তিনি ভয় পেলেও উনি বেশি আতঙ্ক হয়ে পড়েন, কারণ
একটি মৃত কঙ্কাল থেকে রক্ত বের হতে পারে না, তিনি এটা জানেন, আর এটা একটা স্বাভাবিক মানুষ জানতেই পারে। তখন তিনি যা করলেন, সেই কঙ্কালটাকে হাতে নিলেন, কেননা তিনি দেখতে চাইছিলেন যে রক্তটা কোত্থেকে বের হচ্ছে, এই রক্তের প্রবাহটা কোথা থেকে আসছে। যেই না তিনি সেই কঙ্কালের মাথার মণ্ডটাকে তিনি হাতে নিলেন, তখন ওনার হাত থেকে প্রচুর পরিমাণে সেই কঙ্কাল থেকে রক্ত পড়তে শুরু করে দিল। এখন যেন খুব বেশিভাবে রক্ত পড়ছে। আগে একটু আস্তে আস্তে রক্ত বের হয়ে আসছিল, কিন্তু এখন মনে হচ্ছে একদম পানির ট্যাপ ছাড়লে যেরকম পানি পড়া শুরু করে, ঠিক সেই রকমভাবে স্পিডে রক্ত বের হচ্ছে। উনি দেখতে পেয়ে বেশ অবাক হলেন এবং অবাক চিত্তে তিনি সেই কঙ্কাল আকৃতির মণ্ডটাকে তিনি একটা ছুঁড়ে ফেলে দিলেন এবং ছুঁড়ে ফেলে দিয়ে তিনি শ্মশান ঘাটের দিকে ফেলে দিলেন, যেখান থেকে শ্মশান শুরু হয়েছে। তখন তিনি চিৎকার করতে করতে সেখান থেকে কিছুটা দূর চলে আসেন। ঠিক তখনই নানার স্ত্রী মানে নানু ওখানে গিয়ে উপস্থিত এবং তিনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আপনার। তখন তিনি বলেন যে এরকম ঘটনা। উনি কাউকে বলেননি সেই কলসির কথা, কিন্তু এখন বলছে ওনার স্ত্রীকে। স্ত্রী শুনে তিনি বেশ অবাক হলেন এবং হতবাক হয়ে বললেন যে তোমাকে কে বলেছে সেই কলসিটাকে মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য? এখন যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই দায়ভার কে নেবে? তারা দুজন তখন চিন্তায় মগ্ন হয়ে পড়ে, এখন কি করা যায়। তারা কবিরাজ, তান্ত্রিক, ইমাম সাহেব এরকমভাবে তারা খোঁজ খবর নিচ্ছিলেন যে কাউকে দিয়ে যদি এরকম কোনো ভালো একটি পরামর্শ পাওয়া যায় এবং ভালো কাজ যদি করে সেটাকে মেটানো যায়। কিন্তু সেই রাতে আর কোনো রকমে তারা কাজ করতে পারেনি। তারা কলে বলে একটি ঘর তৈরি করে, যেটা ঘর ছনের ঘরই ছিল, সেটাকে একটু মেরামত করে তারা সেখানে ঘরটা তৈরি করে ফেলে। ঘর তৈরির পর যখন তারা সেই রাতে পুরো ঘরটার ভেতরে আবার প্রবেশ করে, তখন সব কিছু স্বাভাবিকই চলছিল। তারা দুজন ঘুমিয়ে পড়ে, ঘরে আর কেউ নেই। আশপাশে খুব দূর দূরান্তে বাড়িঘর, তা ঘুমাচ্ছে। 12টার সময় তারা বুঝতে পারল যে ঘরের আশপাশে কেউ একজন হাঁটাহাঁটি করছে। বিষয়টা বেশ অদ্ভুত ঠেকলো আমার নানার কাছে। তখন তিনি কুঁড়ে ঘর থেকে বের হয়ে আসেন, এসে দেখতে পারেন যে বাইরে কেউ নেই, তবে মনে হচ্ছে কেউ একজন বাইরে হেঁটে গিয়েছে। তার পায়ের ছাপগুলো প্রায় 3 থেকে 4 ইঞ্চি মাটিতে ডেবে গিয়েছে। এরকম অবস্থার যে পায়ের ছাপ দিলে এতটা ডেবে যাওয়ার মতো নয়, কেননা মাটি ছিল বেশ শক্ত এবং এই মাটিকে যদি হাতিও চলে যায় এখান দিয়ে তাহলে একটুও ডেববে বলে মনে হয় না। কিন্তু মানুষের পায়ের ছাপে এরকমভাবে মাটি কানা হয়ে নিচে চলে যাওয়ার কারণ কি? তখন নানা এটা অস্বাভাবিক বিষয় মনে করে তিনি ঘরে আবারও চলে আসেন। ঘরে যখন তিনি শুয়ে পড়লেন এবং ওনার স্ত্রীকে তখন আর কিছু বলেননি, হঠাৎই ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন যে এই যে উঠো, শুনছো? তখন তিনি ঘুম থেকে উঠলেন, উঠে বললেন যে কি হয়েছে? তখন তিনি বললেন যে বাইরে কি বৃষ্টি পড়ছে নাকি? বৃষ্টি বৃষ্টি পড়ছে না তো, কেন, কি হয়েছে? তখন বলে যে আমার আমার সারা শরীরে পানি পড়ছে, কোত্থেকে? মুখে পানি পড়ছে, সারা শরীরে পানি পড়ছে। পানি পড়ছে মানে এখন পানি কোত্থেকে আসবে? উপরে তো বৃষ্টি পড়ে না, আর উপরে তো তাছাড়া মেরামত করা হয়েছে, পানি তো পড়ার কথা নয়। তখন অন্ধকারের ভেতরে তারা কিছু দেখতে পারছে না। তখন নানা তাড়াতাড়ি করে ওনার পাশে থাকা হারিকেনটা খুব কষ্ট করে জ্বালিয়ে নিলেন, খুব একটু সময় নিয়ে। হারিকেনটা জ্বালানোর পর তারা যা দেখতে পারলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। হারিকেন জ্বালানোর সঙ্গে সঙ্গে তারা দেখতে পারে যে নানুর পুরো শরীরটা ভিজে আছে, তবে কোনো পানিতে নয়। এটি একটি টাটকা রক্তে, যে রক্তটা এতটা গন্ধ প্রবাহ সৃষ্টি করছে যেটা নাকে নেওয়ার মতো নয়। কিন্তু এতক্ষণ আগে তো কোনো গন্ধ লাগেনি, কিন্তু এখন তো গন্ধ করছে কেন? জিজ্ঞেস করলেন নানুকে। তখন নানু বলে যে আমি কি জানি, আর আমার শরীরটা এখন খুব চুলকাচ্ছে, খুব কষ্টও হচ্ছে, মনে হচ্ছে চামড়া যেন এখন পুড়ে যাবে, এরকম একটা অবস্থা। তখন নানিকে সরাসরি ঘর থেকে বের করে নিয়ে এসে বাহিরে পুকুরটাতে বললেন যে গোসল করে নাও। তৎক্ষণাৎ নানু গোসল করে নেয়। গোসল করার পর যখন তারা ঘরে আসে, ঘরে এসে দেখতে পারে পুরোটা ঘর রক্তে পরিপূর্ণ হয়ে আছে। প্রায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পুরো মেঝে রক্তে পরিপূর্ণ।
তাছাড়া ঘরের বিছানা এবং আসবাবপত্র যা কিছু রয়েছে সব রক্তে লাল হয়ে গিয়েছে। এখন আর এই ঘরে থাকার মতো কোনো অবস্থা নেই। তখন তারা ঘর থেকে বেরিয়ে এলেন এবং ঘর থেকে বেরিয়ে গিয়ে পাশের একটি দূরবর্তী জায়গায় চলে গেলেন এবং সেখানে একটি ঘরে চলে যান। সেখানে তার বন্ধু ছিল, আর সেই বন্ধুকে গিয়ে সব ঘটনা খুলে বলেন। তখন বন্ধু বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই আজকে আমার ঘরে রাতটা কাটিয়ে নে, কালকে দেখা যাক কী করা যায়। তো পরদিন তারা আবার ঘুম থেকে ওঠার পর তারা সবাই যায় ওখানে, গিয়ে দেখতে পারে সেই একই অবস্থা। ঘরের ভেতরে রক্তে পরিপূর্ণ, চুই চুই রক্ত, এবং পুরো ঘরের যে খাট ছিল, আসবাবপত্র সবগুলো রক্তে একদম লাল হয়ে আছে। মনে হচ্ছে এখানে বেশ খুনাখুনি হয়ে গিয়েছে এবং সেই খুনাখুনি রক্তগুলো এক এক করে ছিটকে আছে পুরোটা ঘরে। তখন সবাই অবাক হয়, এক এক করে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সেই খবর, এবং নানান জায়গা থেকে মানুষ এসে দেখতে পারে সেই এরকম ঘটনা। তখন দেখতে পেয়ে সবাই অনেক আতঙ্কিত হয়। আর তাছাড়া এই গ্রামে ঘটে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, আর যেই ঘটনাগুলো শোনার পর অনেক মানুষই দেখতে আসতো না। তার কারণ এখানে ঘটে ভয়ঙ্কর সব ঘটা, যেগুলো মানুষ নিজের চোখে দেখলে মানুষ কোনোদিন বিশ্বাস করতে পারে না, এবং তাছাড়া অনেক মানুষ এটা দেখলে তার হার্টের সমস্যা হতে পারে। তারপর সবাই ভাবলেন যে পাশের গ্রামে একটি ভালো কবিরাজ বা তান্ত্রিক একজন আছে, ওনাকে যদি ডেকে নিয়ে আসা হয় তাহলে উনি ভালো একটি পরামর্শ দিতে পারবেন। তো যেই বাবা সেই কাজ। ওই দিন বিকেলবেলায় সবাই সিদ্ধান্ত নেন যে একটি ভালো কবিরাজ নিয়ে আসবেন। কবিরাজ নিয়ে আসার সঙ্গে সঙ্গেই কবিরাজ নানার দিকে তাক করে বললেন যে তুই এখানে একটি কলসি পুঁতেছিস কেন? তখন নানা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন যে আসলে আমার একটু লোভ জন্মালো, আমি ভাবলাম যে কলসিটা দিয়ে যদি কোনো ভালো কিছু করা যায় তাহলে তো আমার জন্য ভালো হবে, এর জন্য আমি এটাকে রেখেছিলাম। তখন কবিরাজ বলে যে এই কলসিটাই হচ্ছে মূল কারণ। তখন সেই কবিরাজ ঘর বললেন যে পুরোটা খুঁজে দেওয়ার জন্য। তখন কোদাল নিয়ে এসে কয়েকজন যুবক মিলে সেই ঘরের মেঝে কোদাল দিয়ে কোপাতে শুরু করে, এবং কোপাতে কোপাতে অনেকটা কুপিয়ে ফেলে, কিন্তু কলসির কোনো দেখা নেই। হঠাৎ এক পর্যায়ে একটি যুবকের কোদালের উপরে শব্দ হলো, মনে হলো কোনো লোহাতে তার কোদালটা লেগেছে, শব্দ হয়ে উঠল। তখন সেই কলসিটা সেখানে পাওয়া গেল। কলসিটাকে হাতে নিয়ে কবিরাজ বলল যে হ্যাঁ, এটাই সেই কলসি, আর এটা কোনো সাধারণ কলসি নয়। এই কলসির উপর যদি কেউ ভুলক্রমে যদি লোভ করে ফেলে তাহলে তার মৃত্যু ছাড়া আর কিছু অপেক্ষা করবে না। তাই এই কলসির উপরে কারো লোভ না করাটাই ভালো। কলসিটাকে ভালো একটি পুকুরে বা ভালো একটি জায়গাতে পুঁতে দিলে হয়তো ভালো হয়। তারপর সেখানে লোকজন সেই কলসিটিকে নিয়ে যায় এক উঁচু পাহাড়ে, এবং সেখানে সেই কলসিটাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। মাটিতে পুঁতে দেওয়ার পর সবাই চলে আসে। তারপর নানার সেই ঘরটাকে ভেঙে দেওয়া হয়, সেখানে মাটি ভরাট করা হয় এবং সেখানে ভালো করে একটি ঘর নির্মাণ করেন তিনি। এরপর থেকে নানা প্রায় 1 বছর যাবৎ অসুস্থ ছিলেন। তো এর আগে একটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে নানা যখন এই ঘটনার শিকার হন তখন সব ঘটনা মানুষকে খুলে বলেন। এরপর মানুষ ভাবলেন যে কলসিটা কি এখন আছে কি না সেটা দেখার জন্য কবিরাজের পরামর্শ নিয়ে 3-4 জন সেখানে গেলেন, এবং গিয়ে দেখতে পারলেন যেখানে কলসি পোঁতা হয়েছিল সেখানে কলসি পোঁতার দাগ রয়েছে, কিন্তু এখন কলসিটা দেখবার পালা। তখন 3-4 জন মিলে এখানে মাটি খোঁড়া শুরু করে দেয়, এবং মাটি খোঁড়ার এক পর্যায়ে তারা দেখতে পারে এখানে বেশ কঙ্কাল এবং মুন্ডু পাওয়া যাচ্ছে মাথার, যেগুলো থেকে রক্ত পড়ছে অনবরত। দেখতে পেয়ে বেশ অবাক হলেন, এবং সেই কবিরাজ দেখতে পারে সেই একই অবস্থা। তখন কারোরা বুঝতে বাকি রইল না যে এই কলসিটা এখন হয়তো এখানে আর নেই। সেটা খুব ভয়ঙ্কর একটি ঘটা হবে, আর যেটি মানুষের সাধ্যের বাইরে। তখন কবিরাজের পরামর্শে সবাই এখান থেকে চলে আসে এবং মাটি দিয়ে সব কিছু আবার ভরাট করে সবাই চলে আসে। এর পরবর্তীতে নানা অসুস্থতায় ভুগে, তার কিছুদিন পরপর জ্বর উঠে, কাশতে কাশতে এরকম একটি অবস্থা, তার শরীর কাঁপতে শুরু করে দেয়। এই অবস্থা তার প্রায় অনেক দিন চলে। এখনও তার শরীর নাকি মাঝে মাঝে কেঁপে ওঠে। তো লিসেনার্স, এখন এই জায়গাটাতে শহরে পরিণত হয়েছে, আর এখানে খুব ঘনবসিত হয়েছে। তো
তো প্রিয় লিসেনার্স, এটি ছিল আজকের একটি ঘটনা। আশা করি অতি লোমহর্ষক ছিল। ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।